রাজ্যে আজও এমন অনেক ঘর আছে যেখানে হাঁড়ি চড়বে কিনা তা ঠিক করে দেয় ওই মাসের রেশনের চাল আর গমের বস্তা। কেন্দ্র থেকে চাল, গম, চিনি রাজ্যের গুদামে এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু অভিযোগ তৃণমূল জমানায় কিছু ক্ষেত্রে সেটা নাকি গরিবের হাতেই পৌঁছয়নি। গোডাউনে পড়ে থেকে নষ্ট হয়েছে প্রায় 1,34,00,000 চাল, গম, চিনি। আজকের পর্ব, গাফিলতিতে নষ্ট গরিবের খাবার। দুর্নীতির মেগা সিরিয়াল। আজকের পর্ব, গাফিলতিতে নষ্ট গরিবের খাবার। ক্যাক কি বলছে? সিএজি রিপোর্ট বলছে রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অধীনে বারাকপুরের ডেপুটি ডিরেক্টর অফ রেশনিং বা ডিডিআরবির পক্ষ থেকে বেসরকারি সংস্থাকে অনুমোদিত পাইকারি বিক্রেতা হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছিল। 2018 অক্টোবরে সেই সংস্থার দায়িত্ব ছিল 109টি রেশন দোকানে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। অভিযোগ, হাজার হাজার কুইন্টাল মাল তোলার পরও সংস্থাটি 96টি দোকানে রেশন পৌঁছতেই ভুলে যায়। এও সম্ভব? সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, এও সম্ভব নাকি? মানে এই যে বলা হচ্ছে, অভিযোগ উঠছে যে এরা নাকি এমন কাজ করেছে যে হাজার হাজার কুইন্টাল মাল তুলেছে এবং তারপর দেখা যাচ্ছে যে এই সংস্থা যাদের রেশন দোকানে দোকানে রেশন পৌঁছে দিতে হবে, তারা নাকি একটা দুটো নয় 96টি দোকানে রেশন পৌঁছতেই ভুলে গেছিল। মামলাটা কি? এর ভিতরে ঠিক কি রয়েছে? প্রথমত হচ্ছে, তুমি জানো যে যে সংস্থা পশ্চিমবঙ্গের যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার একটা বড় অংশ জুড়ে রেশন দোকানগুলোতে তাদের খাদ্যদ্রব্য বন্টন করে, সেটা হচ্ছে খাদ্য দপ্তরের হচ্ছে ডাইরেক্টর অফ রেশনিং। তার যে অফিস ছিল হচ্ছে ব্যারাকপুরে। তো সেই সংস্থার তরফ থেকে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সংস্থার তরফ থেকে এই খাদ্যদ্রব্য রেশন দোকানগুলোতে বন্টন করার কথা, এবং এর জন্য 109খানা দোকান তাদের আওতাভুক্ত ছিল যেখানে তারা দেবে, এবং এটা 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যে এই ধান, চাল, চিনি, গম এগুলোকে তাদের দেওয়ার কথা রয়েছে। তো এর মধ্যে দেখতে পাওয়া গেছে সিএজি রিপোর্ট অনুযায়ী, তারা উল্লেখ করেছেন রিপোর্টে, যে রিপোর্টের কপি নিউজ 18 বাংলার কাছে রয়েছে, সেখানে তারা বলছেন যে 106টা দোকানের মধ্যে মাত্র 13টা দোকানে তারা জিনিসপত্র সরবরাহ করেছেন, বাকি 96টা দোকানে তারা জিনিসপত্র সরবরাহই করেন। তো যখন 96টা দোকানে সরবরাহ করেননি, এটা কি করে জানতে পারা গেল অনেক পরে। তুমি শুরুতেই যেটা বলছিলে যে অনেকেরও আজকেও আমাদের দিনে এই রাজ্যের প্রচুর মানুষের খাবার কি খাবেন তারা তাদের নির্ভর করে থাকতে হচ্ছে রেশন দোকানের ওপর, সেখান থেকে তারা যে এই রেশন সামগ্রীটা পান তার ওপরে। তো এই 3 মাস সময় তো কম নয়। এখন একটা দোকানে, রেশন দোকানে যদি 7 দিনও যদি খাদ্যদ্রব্য না গিয়ে পৌঁছয়, তাহলে তো সরাসরি খাদ্য দপ্তরের কানে পৌঁছে যাওয়ার কথা। এবং রেশনিং বলে একটা আলাদা একটা দপ্তর ছিল, ডাইরেক্টর অফ রেশনিং, তাদের কাছে পৌঁছানোর কথা। তো তারা কেন গোটা বিষয়টি সম্পর্কে জানতে পারলেন না? পরবর্তী সময় যখন সরেজমিনে যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গোডাউনে যাওয়া হলে, একটি না দুটি গোডাউনে তারা যখন পরীক্ষা করলেন, সেখানে পরীক্ষা করে গিয়ে কি দেখলেন, যে কোয়ালিটি মেনটেন করার কোনো জায়গা নেই। অর্থাৎ যেখানে খাদ্যদ্রব্য রাখতে হয় তার জন্য যে উপযুক্ত পরিকাঠামো থাকা দরকার, সেই উপযুক্ত পরিকাঠামোই থাকে না। আমি এক এক করে বোঝার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে তুমি বলছো যে মাত্র 103টা রেশনের দোকান, তার মধ্যে থেকে মাত্র কয়েকটা রেশনের দোকানে পৌঁছেছে, বাকি 96টা দোকানে রেশনের দোকানে মাল পৌঁছয়নি। মানে মাল মাঝপথে গায়েব, কোথাও একটা এদিক ওদিক হয়ে চলে গিয়েছে। এই বিষয়টা যখন দেখতে গোডাউনে, বেসরকারি সংস্থার গোডাউনে যারা পদস্থ কর্তারা রয়েছেন তারা ঢুকেছেন, তারা দেখছেন যে সেখানে স্বাস্থ্যবিধি বলে কোনো ব্যাপার নেই। মানে কোয়ালিটি, মানে কোনো জিনিস কিভাবে রাখতে হয় সেই কোয়ালিটি কন্ট্রোলের কোনো ব্যাপারই নেই। তোমাকে আরো একবার জানাই, 109খানা দোকান ওই নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সরকারেরই দপ্তরের তরফ থেকে, যারা বিভিন্ন রেশন দোকানগুলিতে বা যাকে ফেয়ার প্রাইস শপ বলে সেখানে তারা খাদ্যদ্রব্য পৌঁছে দেবে। মাত্র 13টা দোকানে তারা দিয়েছিল, 96টা দোকানে দেয়নি।
এবং যখন জানতে পারা যায় যে রেশন দোকানগুলোতে খাদ্যদ্রব্য পৌঁছচ্ছে না, যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি করছে তাহলে, তখন যখন তাদের একটা নয় দুটো গোডাউনে যখন সরেজমিনে পরিদর্শন চালানো হয় বা বলা ভালো তল্লাশি চালানো হয়, তদন্তের জন্য যাওয়া হয়, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে পচে পচে নষ্ট হচ্ছে সেই খাদ্যদ্রব্য। এবং যেটা মানুষের পাওয়ার অধিকার ছিল, রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে পাওয়ার অধিকার ছিল, যার উপর অনেকে নির্ভর করে থাকতেন, তারা গোটা বিষয়টি সম্পর্কে হারালেন, তারা তো পেলেন না। রাজ্য সরকারের ক্ষতি হলো, খাদ্যদ্রব্যগুলোর ক্ষতি হলো। এবং যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই সংস্থার আদেও এই কাজ করতে পারবেন কিনা সেটাই তো আগে থেকে পরীক্ষা করা হয়নি। এবং তাদের যে গোডাউন, সেই গোডাউন পরীক্ষা করে দেখতে পাওয়া গিয়েছিল যে কোয়ালিটি কন্ট্রোলের কোনো জায়গাই নেই সেখানে। আচ্ছা, এইরকম যখন ব্যাপার হয় তখন সেই সংস্থার উপরেই কোপ পড়ে, খুব স্বাভাবিক। 2018 সালের নভেম্বরে রাজ্য সরকার ওই বেসরকারি সংস্থার লাইসেন্স বাতিল করে, জরিমানাও করা হয় প্রায় 2,69,00,000 টাকা। কিন্তু সেখানেও গোলমাল। ক্যাগের রিপোর্ট বলছে ওই বেসরকারি সংস্থা নাকি সেই টাকা জমাই দেয়নি। এবং তার চেয়েও আশ্চর্যের, লাইসেন্স বাতিলের 1 বছরের মধ্যেই নাকি আবার ওই সংস্থাকেই খাদ্য বন্টনের বরাদ দেওয়া হয়েছে। আবির, একেবারেই তাই অতনু। এবং যে সংস্থার লাইসেন্স বাতিল করা হলো সেই সংস্থা 1 বছরেরও কম সময়ের মধ্যে, অক্টোবর মাসের ঘটনা ঘটেছিল, পরের বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই তারা পুনরায় আবার সেই একই কাজের দায়িত্ব পেয়ে গিয়েছিল, লাইসেন্স পুনর্নবীকরণ করে দেওয়া হয়েছিল। এবং যে পরিমাণ তাদেরকে জরিমানা করা হয়েছিল সেই জরিমানার অঙ্ক তারা যথাযথভাবে জমা দেননি। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও সেই একই রেশনিং কন্ট্রোলের যে অফিস ব্যারাকপুরের, সেখানের যারা আধিকারিকরা ছিলেন তারা এই সংস্থাকে পুনরায় দায়িত্ব দিয়ে দিলেন। এই সংস্থার তো দায়িত্ব পাওয়ার কথাই নয়, তার কারণ তারা খাদ্যদ্রব্য নষ্ট করেছেন, তারা নিজেদের সময়সীমা মোতাবেক খাদ্যদ্রব্য পৌঁছে দিতেই পারেননি। এত কিছুর পরেও ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা সেই খাদ্যদ্রব্য আদপেও যথাযথভাবে তারা রাখতে পারেন কিনা, তাদের যে গোডাউন ছিল সেই সংক্রান্ত বিষয়ে যে তদন্ত করে তাদেরকে একদম ব্ল্যাকলিস্টেড, কালো তালিকাভুক্ত করার কথা ছিল, সেটা করা হয়নি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, বা যে সিএজি রিপোর্ট অনুযায়ী যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন সেটা হচ্ছে ওই সংস্থার সঙ্গে হয়তো এমন কোনো ব্যক্তিদের কোনো যোগসাজশ ছিল যে কারণে সেই সংস্থা আবার দায়িত্ব পেয়ে যায়, যে সংস্থা খাদ্যদ্রব্য নষ্ট করার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে। আর এর জন্য ক্ষতি কত হয়েছে যদি আমরা হিসেব করতে যাই, হিসেব বলবে যে প্রায় 6,318 কুইন্টাল খাদ্যশস্য সংগ্রহ করতে রাজ্যের খরচ হয়েছিল প্রায় 1,43,00,000 টাকা। আর এর মধ্যে খাদ্যশস্য তোলার সময় বেসরকারি সংস্থার পক্ষ থেকে মাত্র 9 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 9 লক্ষ। তাহলে রাজ্যের ক্ষতি 1,34,00,000 টাকা। এটা হয়তো সরকারের কাছে একটা সংখ্যা মাত্র, কিন্তু যে পরিবারগুলি প্রতি মাসে রেশনের চালটুকু পাওয়ার আশায় দিন গোনেন, তাদের কাছে এই ক্ষতিটা কিন্তু খাতার অঙ্ক নয়, এটা সোজা তাদের পেটে লাথি। এই যে মেগা সিরিয়াল বলছি, কেন বলছি জানেন? কারণ ক্যাগ রিপোর্ট একের পর এক যা রিপোর্টে বেরোচ্ছে, সেগুলো দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এরকম দুর্নীতিও হয়। ওই যে ছোটবেলায় একটা ছড়া পড়েছেন নিশ্চয়ই, আমরা পড়েছি, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তৃণমূল জামানায় বুলবুলিতে ধান খেয়ে থাকুক বা না থাকুক, দুর্নীতিতে যে ধান খেয়েছে তার প্রমাণ উঠে আসছে ক্যাগ রিপোর্টে। দুর্নীতির মেগা সিরিয়ালে সেই পর্ব একবার দেখে নেওয়া যাক। পর্ব দুর্নীতিতে ধান খেয়েছে। বিগত সরকারের আমলে প্রায় 100 কোটি দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। ক্যাগের দাবি, বস্তা বস্তা ধান নাকি অ্যাম্বুলেন্সে করে গিয়েছে রাইস মিলে। শুধু অ্যাম্বুলেন্সই নয়, অভিযোগ অটো, বাস, এমনকি বিলাসবহুল এসইউভি গাড়িও নাকি তৃণমূল জামানায় হয়ে উঠেছিল ধান পরিবহনের বাহন। ক্যাগের রিপোর্টে এক অদ্ভুত ছবি।
তৃণমূল জমানায় ধান সংগ্রহকে কেন্দ্র করে সরকারি নথিতে যে ভেলকি দেখানো হয়েছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। সরকারি নথিতে ধান কেনা আর বিক্রির একটা রেকর্ড থাকে, সেখানে যে গাড়িতে করে ধান রাইস মিলে পৌঁছে দেওয়া হয়েছে সেই গাড়িরও নাম্বার লেখা থাকে। ক্যাগ তদন্ত নেমে দেখতে পায় কিছু ক্ষেত্রে সেই গাড়ি অ্যাম্বুলেন্স, কখনো বা অটো, কখনো বাস, এমনকি রেহাই দেওয়া হয়নি বিলাসবহুল এসইউভি গাড়িকেও। তদন্তে দেখা যাচ্ছে অনেক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারই নেই। তাহলে কি ভুয়ো নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে খাতায়? অর্থাৎ সরকারের ঘরে যে ধান আসার কথা সেই ধান তো আসেইনি, উল্টে সরকারের কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে। আর সেই ধান তা নাকি গিয়েছে অন্য ঠিকানায়। প্রতি কুইন্টালের হিসেবে তৃণমূল জমানায় ধানে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। নিয়ম বলছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে রাইস মিলগুলোতে ধান চাল হওয়ার জন্য যাবে সেখানে পরিবহন করা হয় লরি বা ট্রাক্টরের মধ্যে দিয়ে। আদপে দেখতে পাওয়া গিয়েছে অডিট রিপোর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে এই ধান চাল করার জন্য পরিবহিত হয়েছে রাইস মিল পর্যন্ত কিসে? অটো, অ্যাম্বুলেন্স, বাস এবং এসইউভিতে। এবং সেটাই সব থেকে আশ্চর্য লাগে যারা এই অডিটের তথ্য সামনে নিয়ে আসছেন তাদের। তারা বলছেন যে এই ধরনের ক্ষেত্রে যে কুইন্টাল কুইন্টাল ধান কোনোভাবেই কি এই ধরনের গাড়িতে নিয়ে যাওয়াটা সম্ভব? এক্ষেত্রে অনেকেই বলছেন যে সমস্ত গাড়ি এই সিপিসি থেকে রাইস মিল পর্যন্ত ধান নিয়ে যাতায়াত করে অর্থাৎ পরিবহন করে তার প্রত্যেকটা গাড়িতেই VLTD অর্থাৎ ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকার কথা। এর ফলে ওই গাড়ি কোথায় যাচ্ছেন তা সহজেই অনুমেয়। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে লরি বা ট্রাক্টর এসে ধান নিয়ে গিয়েছে রাইস মিল পর্যন্ত, কিন্তু সেটি নিয়ে যাওয়া হয়নি রাইস মিলে, মাঝপথেই হয়তো ফোড়েদের কাছে চলে গিয়েছে সেই ধান। এবং সেই ব্যাপারটাকেই নজর ঘোরানোর জন্য এই গাড়িগুলোর নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। অডিট করতে গিয়ে এই গাড়িগুলোর নাম্বার যখন পরীক্ষা করা হয় তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে এগুলি পণ্যবাহী গাড়ি নয়, এগুলোর অধিকাংশই হচ্ছে যাত্রীবাহী গাড়ি। আর এক্ষেত্রে দাঁড়িয়ে এই সিএজি রিপোর্ট অনুযায়ী গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে এই ধান তাহলে কোথায় গেল, রাইস মিল পর্যন্ত না পৌঁছে কাদের হাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেই দুর্নীতির বড়সড় চক্র কাজ করছে এমনটাই অভিযোগ। অদ্ভুত অদ্ভুত জিনিস খাতায় দেখানো হয়েছে। 6টা অটো করে নাকি 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, বাস্তবে সেটা আদৌ সম্ভব কি ভাবুন তো একবার। দেখা যাক। নিউজ 18 বাংলা দেখলো। এই যে অটো, সেই অটোতে দাদারা ভরলেন এবং সেখানে দেখা যাচ্ছে মাত্র এখানে 1 2 3 আর কোনো কিন্তু জায়গা অটোর মধ্যে সেরকমভাবে দেখা যাচ্ছে না। কোনোভাবেই বস্তা এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। অর্থাৎ 60 কেজি যদি বস্তা হয় তাহলে নিয়ে যাওয়া যাচ্ছে মাত্র 3 6 18 1 কুইন্টাল 80 কেজি ধান। আর সেখানে যা বলা হচ্ছে ক্যাগ রিপোর্টে যা এসছে সেখানে দেখা যাচ্ছে 6টি অটোতে যদি নিয়ে যাওয়া হয় 1159 কুইন্টাল, তাহলে একটি অটোতে 193 কুইন্টাল ধান নিয়ে যাওয়া সেটা কি কোনোভাবে সম্ভব? 193 কুইন্টাল একটা অটোতে তো প্র্যাকটিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে 3টি বস্তার বেশি এখানে এই যে অটো সেটাতে ভরা সম্ভব হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, দুর্নীতির এই মায়াজালে সিঙ্গুরের কথা না বললেই নয়। যে সিঙ্গুর জমি আন্দোলনের আঁতুড়ঘর, সেই সিঙ্গুরের ধান ক্রয় কেন্দ্রেই নাকি জালিয়াতির নতুন রেকর্ড গড়া হয়েছে। অভিযোগ, মাত্র 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে কিনে নেওয়া হয়েছে প্রায় 45 লক্ষ টাকার ধান। আর এই মহৎ কারবারে যাদের নাম উঠে এসেছে তারা কে? তারা নাকি রাইস মিলের মালিক, তাদের পরিবার,
তাদের পরিচিত শুভানুধ্যায়ী। সবচেয়ে মজার বিষয় হলো এই দুর্নীতির খেলা ধরা পড়ার পর প্রশাসন যে কঠোর পদক্ষেপ করেছে তা দেখে হাসবেন না কাঁদবেন বোঝা দেয়। অনিয়মে জড়িত 3টি রাইস মিলকে জরিমানা করা হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই বোধহয় মনে পড়ল ওরা তো আমাদেরই লোক। ব্যাস, পরের মরশুমে ফের তাদের সসম্মানে ধান কেনার ছাড়পত্র দিয়ে দেওয়া হলো। যে সিঙ্গুরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে রাজনৈতিক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলা হতো, সেই সিঙ্গুরেও দেখতে পাওয়া গিয়েছে এই জালিয়াতি। সেখানে এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্ত না করে কয়েক মাসের মধ্যেই পুনরায় যেমন এই ধান ক্রয় বিক্রয়ের কাজে সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। আবার দেখতে পাওয়া গিয়েছে যে 59টি ক্ষেত্রে রি এন্ট্রি ঘটেছে 10 জনের মধ্যে দিয়ে, যেটা হওয়ারই কথা নয়। কিন্তু এত বড় ঘটনা ঘটছে সিঙ্গুরের মতো একটি জায়গাতে, সেখানে গোটা ঘটনাটি প্রশাসনের নজর এড়ালো কি করে, সেটাও মস্ত বড় প্রশ্ন। বরাবরই নিজেকে কৃষক দরদি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবে কৃষক আন্দোলনে সেখানেও তার সমর্থন ছিল। এমনকি নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত, মনে আছে? সেই তৃণমূল জমানাতেই ধান কেনার নামে লক্ষ লক্ষ টাকা ৯-৬-এর অভিযোগ। ক্যাগ রিপোর্টে দাবি সবচেয়ে বেশি চুরি হয়েছে হুগলি আর বর্ধমান জেলায়। এখন প্রশ্ন, এই দুর্নীতির টাকা কাদের পকেটে গিয়েছে? নিজেকে বরাবর কৃষক দরদি নেত্রী বলতে পছন্দ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো এখনো করেন তিনি নবান্নে কৃষক আন্দোলনের অন্যতম মুখ রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকও করেছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক সভা হোক, মিছিল হোক, বারবার তার নেতৃত্বাধীন সরকার যে কৃষকদের পাশে রয়েছে সেই বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো ক্যাগের রিপোর্ট বলছে ঠিক উল্টো কথা। সেখানে বলা হচ্ছে তার আমলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আমলেই এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য এবং কৃষির এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, এবং সেটাই ক্যাগ রিপোর্টে একদম ধারাবাহিকভাবে প্রত্যেক কটা অংশ জুড়ে প্রকাশ করে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে যখন এই বিষয় নিয়ে তদন্ত করা হবে, তখন এর পিছনে আসল গাফিলতি কার কার ছিল সেটা উঠে আসবে, এমনটাই মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের। দিনের একটা গুরুত্বপূর্ণ খবর হলো, আজ এই নিয়ে 4 দিন পর 4 দিন সুমিত রায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তাকে পর 4 দিন ভবানী ভবনে হাজিরা দিতে হচ্ছে। আজকে কি নিয়ে তাকে তলব করা হয়েছিল? আমরা দেখেছিলাম শনি রবি সোম, শনি আর রবিবার জমি দুর্নীতি মামলা, গতকাল ডেবরায় চাকরি দুর্নীতি মামলা, তার জন্য টানা জিজ্ঞাসাবাদ। আজ আবার তাকে ডেকে পাঠানো হয়েছে, টানা জিজ্ঞাসাবাদ চলছে। আজ কি নিয়ে জিজ্ঞাসাবাদ? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ভিতরের খবর কি জানতে পারছি? দেখো, আজকে 4 ঘন্টা অতিক্রান্ত। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার এবং রবিবার তাকে 8 ঘন্টা করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শালবনির যে জমি দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে। এখনও পর্যন্ত 2টি প্রশ্নের উত্তর অধারা এবং একাধিক প্রশ্ন এখনও পর্যন্ত তার থেকে মিলেনি বলে এমনটা বলা হচ্ছে। সেই কারণে তাকে তলব করা হচ্ছে, বারবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল দেখা যায় ডেবরায় যে চাকরি দুর্নীতি মামলা, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে নিয়ে 4 দিন তিনি পরপর সিআইডি দপ্তর সেখানে হাজিরা দিলেন। এবং শালবনির যে জমি দুর্নীতি মামলার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 2টি প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত জানতে চাইছে। একদিকে বলা হচ্ছে এই বিপুল পরিমাণ যে সরকারি জমি, সেই জমির চরিত্র বদল করে পরবর্তী ক্ষেত্রে সেই জমি ভুয়ো দলিল করে কিভাবে প্লট হিসেবে বিক্রি করা হয়েছিল, কার মদতে এই কথায় তিনি কাজ করেছিলেন। সুজয় হাজরা, প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, সেক্ষেত্রে সুমিত রায়ের কি ভূমিকা ছিল। তার কারণ সুমিত রায়ের সঙ্গে যে একাধিক কথোপকথন থেকে শুরু করে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে সুমিত রায়ের বেশ কিছু তথ্য দিয়েছিলেন এবং সুমিত রায়ের কাছে বেশ কিছু কয়েক কোটি টাকা কিন্তু একেবারে লেনদেন হয়েছিল।
ছিল, এমনটা তিনি স্পষ্ট করেছেন। এরপরেই সুমিত রায় তার খোঁজে সিআইডির পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু নোটিশ করা হচ্ছিল। তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ, তারপরে পরপর আজকে নিয়ে 3 দিন কিন্তু সুমিত রায় এই শালবনির যে জমি দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে হাজিরা দিলেন এবং তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছে। শুধু এই জিজ্ঞাসাবাদ নয়, এই জিজ্ঞাসাবাদের পাশাপাশি বলা হচ্ছে এই যে বিপুল পরিমাণ টাকা, অর্থাৎ সুজয় হাজরার যে টাকা সুমিত রায়কে দিয়েছিল, সেক্ষেত্রে সেই টাকা সুমিত রায়ের মাধ্যমে কার কাছে পৌঁছেছিল, সেই ব্যক্তিকে ইতিমধ্যে সেই সমস্ত কিছু স্পষ্ট হওয়ার জন্য এখনও পর্যন্ত সুমিত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ এখনও এই সমস্ত প্রশ্নের উত্তর অধরা রয়েছে। অন্যদিকে লক্ষ্য করে শালবনিতে যে বলা হচ্ছে সিআইডি টিম সেখানে পৌঁছেছে এবং সেখান থেকে বেশ কিছু নথি যেমন সংগ্রহ করছে, তার পাশাপাশি সুজয় হাজরাকে প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করবে। তার কারণ সুমিত রায়ের থেকে যে বয়ান, সেই বয়ানের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের বয়ানে কতটা ফারাক রয়েছে। তার কারণ দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অধরা। সেই কারণে দফায় দফায় একদিকে সুমিত রায়কে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সুমিত রায় সম্পর্কে আরও এভিডেন্স জোগাড় করার জন্য সিআইডি টিম তারা শালবনিতে গিয়েছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করছে। ব্রেকিং নিউজ আসছে। অভিষেক পোরেল বাংলার ক্রিকেটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোরেল। আইপিএলে দিল্লি ক্যাপিটালের নির্ভরযোগ্য কিপার, ব্যাটার অভিষেক, হুগলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযোগ ধর্ষণের। একজন নির্ভরযোগ্য কিপার যার উপর দল ভরসা করে, নির্ভরযোগ্য ব্যাটার যার উপর দল ভরসা করে, সেই ভরসার জায়গা থেকে তো মানে যদি আমি দেখি যে তাহলে ব্যক্তিগত জায়গায় ভরসার জায়গা থাকছে না। তার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক। কি অভিযোগ তার বিরুদ্ধে? অতনু, যে খবর ইতিমধ্যেই সামনে আসছে, সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, তার কারণ অভিষেক পোরেল বাংলার ক্রিকেটার তো বটেই, প্রতিশ্রুতিমান ক্রিকেটার। তিনি কিন্তু দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে আইপিএলে দীর্ঘদিন ধরে খেলছেন এবং নিয়মিত ক্রিকেটার। সেই অভিষেক পোরেল গ্রেপ্তার হয়েছেন। কেন হয়েছেন? একাধিক মামলা তার বিরুদ্ধে রিজু করা হয়েছে। 19টি মামলা তার বিরুদ্ধে রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। সম্পর্কে বিভিন্ন তার সম্পর্কে যে ছবিগুলো, তাদের গোপন ছবি, সেইগুলো দেখিয়ে ব্ল্যাকমেল, পাশাপাশি মারধরের একাধিক ধারায় তার বিরুদ্ধে আগে মামলা হয়েছিল। এবং যে একজন ডাক্তারি পড়ুয়া মগরার বাসিন্দা, তিনি অভিযোগ করেন সেই তার বান্ধবী, অভিষেক পোরেলের যে বান্ধবী, সে অভিযোগ করেছিলেন। এর আগে তার মামলা হয় এবং আজকে তার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে জেলা পুলিশের পক্ষ থেকে অভিষেক পোরেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, গতকাল রাতেই দমদমের কোনো অঞ্চল থেকে তাকে প্রথমে আটক করা হয়, ডিটেন করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছুক্ষণ আগে তাকে অফিসিয়ালি গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতে যাওয়ার হতে পারে বলেই খবর। অভিষেক পোরেল সম্পর্কে তুমি যেটা বলছিলে, যে অবশ্যই বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার তো বটেই, এবং ইন্ডিয়া সার্কিটে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে যাকে নিয়ে চর্চা হচ্ছে বাংলার থেকে একমাত্র ক্রিকেটার, সেই অভিষেক পোরেল। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য হিসেবে তিনি ছিলেন। পরবর্তীতে ইন্ডিয়া খেলেছেন এবং ভারতীয় ক্রিকেটের উইকেট কিপার, যেখানে ঋষভ পান্তরা রয়েছেন, KL রাহুলরা রয়েছেন, তার পরবর্তী প্রজন্মের উইকেট কিপার হিসেবে দেখা হয় অভিষেক পোরেলকে। তার এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই কিন্তু বাংলা ক্রিকেট মহলে যথেষ্ট তোলপাড় হয়েছে এবং তার এই ঘটনার পর বাংলা ক্রিকেটের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয় সেদিকেও সবার নজর রয়েছে। তবে অভিষেক পোরেল গ্রেপ্তার হয়েছেন সম্পর্কের, যার সঙ্গে তিনি ছিলেন সেই সম্পর্কে থাকা সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সেই অভিযোগ। মোট 19টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে মারধর করা, ব্ল্যাকমেল, একাধিক জামিন অযোগ্য। এই যে 19টি ধারা, এই 19টি ধারা মানে তার বিরুদ্ধে ঠিক নির্দিষ্টভাবে কি অভিযোগ এনেছেন ওই মহিলা বা ওই তরুণী? অতএব দেখো, তার বিরুদ্ধে মূল যে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,
দ্বিতীয় যে ধারায় বলা হয়েছে সেখানে তাকে তার যে গোপন মুহূর্তে বা সম্পর্কে থাকাকালীন বিভিন্ন ছবি সেগুলো পরবর্তী সময় তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ, এমনকি ঘুরতে যাওয়ার সময় বা যখন তারা বিদেশে ঘুরতে গিয়েছিলেন সেই সময় ও এবং অভিষেকের এক বন্ধুর বিরুদ্ধেও নাম আছে, তারা তাকে মারধর করেছে বলে অভিযোগ। মোট 19টি ধারা এবং লয়ারের কাছ থেকে আমরা জানতে পারছি তার মধ্যে 13টি জামিন অযোগ্য ধারা রয়েছে। এবং দীর্ঘদিন ধরে অভিষেক পোরেলকে এর আগে যে কোর্টের রায় ছিল বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন, নিশ্চয়ই তোমার মনে থাকবে, সেদিনও কোর্টের শুনানি ছিল হাইকোর্টে। সেই শুনানিতেও কোর্টের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল তদন্তের স্বার্থে সম্পূর্ণ যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। পরবর্তী সময় অভিষেক পোরেল, যেটা তার তরফ থেকে জানানো হয়েছিল যে তিনি কিছু করেননি, তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন এবং তিনি আগাম জামিন কি করে নেওয়া যায় সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করছিলেন। কিন্তু গতকাল রাত্রেবেলা পুলিশের পক্ষ থেকে আজকে তাকে আটক করা হয়। প্রথমে আটক করার পর তাকে গ্রেফতার করা হয়। এবং যে তথ্যটি তোমাকে জানিয়ে রাখবো, আজকে কোর্টের শুনানিতে সেখানে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা চলছে হাইকোর্টে, সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে গিয়ে আজকে বলা হয়েছে, কারণ জেলা পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল এই তদন্তের স্বার্থে, প্রয়োজনে তার মোবাইল ডিভাইস যা আছে যাবতীয় নিয়ে বাজেয়াপ্ত করে সেইগুলোকে দেখতে যে অভিযোগগুলো উঠছে সেগুলো সঠিক কিনা। সেই অভিযোগ আজকে শুনানি হওয়ার আগেই সকালবেলা অভিষেক পোরেলকে গ্রেফতার করা হয়। এবং প্রশ্নে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপর অভিষেক পোরেলের ক্রিকেট কেরিয়ার যথেষ্ট কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে পড়লো। তার কারণ নিঃসন্দেহে ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে পড়লো। ইরান, সঙ্গে থাকো মগরা থেকে আমার সঙ্গে সোমনাথ আছে। সোমনাথ, মগরা থানায় যখন অভিযোগ জানানো হয় তখন তো মগরায় যে বাড়ি অভিষেক পোরেলের সেখানে প্রথমে যাওয়া হয়েছিল, সেখানে কি হয়েছিল? দেখো, গত 23শে জুন এক তরুণী, যে কর্ণাটকের একজন তরুণী পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া, তার হুগলিতেই বাড়ি, তিনি অভিযোগ করে মগরা থানায় অভিযোগ করে পুলিশ তদন্তে নেবে। একাধিকবার তার বাড়িতে, যে চন্দননগরে একাধিকবার তার বাড়িতে যায়, কিন্তু অভিষেক পোরেলকে সেই পুলিশ পাচ্ছিল না। যে তার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করছিল, বিভিন্ন সময় তার ফোন ট্যাপ করার চেষ্টা করেছে, কিন্তু তাকে যখনই ফোন ট্যাপ করার চেষ্টা করেছে তার লোকেশন বিদেশে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে গতকাল রাত্রিবেলায় পুলিশ জানতে পারে, মগরা থানা পুলিশ ফোন তার ট্যাপ করে জানতে পারে সে কলকাতায় রয়েছে। কলকাতায় থাকাকালীন তাকে তারপরেই মগরা থানা পুলিশ রাত্রিবেলা তাকে বেরিয়ে যায়, মগরা থানা থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং গতকাল রাত্রিবেলায় তাকে আটক করে নিয়ে আসে মগরা থানায় এবং জিজ্ঞাসাবাদ করে। গতকাল থেকে আজ জিজ্ঞাসাবাদ করার পর আজকে বেশ কিছুক্ষণ আগেই তাকে মগরা থানা থেকে প্রথমে শারীরিক চিকিৎসার জন্য তাকে মগরা হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে নিয়ে আসে বা মগরা থানায়, এখান থেকে তাকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। এই যে তরুণীর অভিযোগে বিভিন্ন অভিযোগে যে অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তারপরেই গ্রেপ্তার করে মগরা থানা। তার বিরুদ্ধে 69, 311, 318, 66/72 আইটি অ্যাক্ট এবং বেশ কয়েকটি ধারা, তার মধ্যে বেশ কয়েকটি আবার জামিন অযোগ্য ধারা রয়েছে। গ্রেপ্তার অভিষেক পোরেল, বাংলার ক্রিকেটার সেই অভিষেক পোরেল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ব্ল্যাকমেইলিং এর অভিযোগ। অভিষেক পোরেল গ্রেপ্তার।